নেতানিয়াহুকে হটিয়ে টনি ব্লেয়ার কি গাজার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিচ্ছেন? জাতিসংঘে ভাষণে ফিলিস্তিন নিয়ে বক্তব্যে বিশ্বজুড়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশংসা। জাতিসংঘে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলায় ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। এবং জামাত ক্ষমতা এলে শিক্ষার্থীরা পাশ করে বের হওয়ার সাথে সাথেই চাকরির ব্যবস্থা, বলেছেন মিয়া গোলাম পরোয়ার। এবার বিস্তারিত। জাতিসংঘের বৈশ্বিক সম্মেলনে সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত এই সম্মেলনে প্রথমে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, আন্দ্রা ও মোনাকো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর আগে চলতি বছরের 20 মার্চ মেক্সিকো সরকার জানায় তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এর মধ্য দিয়ে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 156টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। তবে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হলে এটি পরিচালনা করবে কে? শোনা যাচ্ছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে সেখানে একটি অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। চলতি সপ্তাহে জাতিসংঘে ট্রাম্প ও আরব নেতাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় তারা একটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবের মূল বিষয় হলো যুদ্ধ পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গাজার দায়িত্ব নেবে। প্রশাসনকে জাতিসংঘ সমর্থন দেবে এবং আরব দেশগুলো সহায়তা করবে। গাজার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগ পর্যন্ত এই প্রশাসন কার্যকর থাকবে। এক প্রস্তাবে টনি ব্লেয়ারকে গাজার অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে সমর্থন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে টনি ব্লেয়ারের কার্যালয় বলেছে তিনি এমন কোনো পদক্ষেপ সমর্থন করবেন না যা গাজার মানুষকে তাদের জমি বা বাড়ি ঘর থেকে উচ্ছেদ করবে। গত আগস্টে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে অংশ নেন টনি ব্লেয়ার। যুদ্ধ পরবর্তী সময়ে গাজা কিভাবে পরিচালিত হবে তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উডকফ জানান, ওই বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ এবং বিস্তৃত বিষয় নিয়ে আলোচনার কথা বলা হলেও সুনির্দিষ্ট কোনো কিছু জানানো হয়নি। টনি ব্লেয়ার 2007 সালে ক্ষমতা ছাড়ার পর কয়েক বছর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘের পক্ষে মধ্যপ্রাচ্য দূত হিসাবে কাজ করেছিলেন। তার কাজের মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনে অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকাকালে টনি ব্লেয়ার 2003 সালে ইরাক যুদ্ধে যুক্তরাজ্যের সেনা পাঠানোর সিদ্ধান্ত নেন। আন্তর্জাতিক মহলে ওই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয় এবং পরবর্তী সময়ে যুদ্ধ সংক্রান্ত সরকারি তদন্তে বলা হয় যে তিনি তৎকালীন গোয়েন্দা তথ্যের ভুল ও অসম্পূর্ণতার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, বিশেষ করে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র তৈরির বিষয়ে নিশ্চিত না হয়েই। গাজার অন্তর্বর্তী প্রশাসন নিয়ে আলোচনায় ব্লেয়ারের সম্পৃক্ততার খবর এমন এক সময় সামনে এলো যখন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রকাশ্যে ঘোষণা করেছেন যে তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্প সহ বিশ্ব নেতাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেছেন ভবিষ্যতে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং সংগঠনটিকে নিরস্ত্র করতে হবে। এদিকে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সতর্ক করে বলেছেন গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত রাখলে ইসরায়েল তাদের অবশিষ্ট বন্দীদেরও হারানোর ঝুঁকিতে পড়বে। এছাড়া ইসরায়েলকে সাহায্য করা 158টি কোম্পানির তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। তালিকায় মোট 11টি দেশের 158টি কোম্পানির নাম রয়েছে। এর মধ্যে বেশিরভাগই ইসরায়েল ভিত্তিক, বাকিগুলো কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভিত্তিক। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক এ প্রসঙ্গে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। অন্যদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের শুরুতেই ব্যাপক ওয়াকআউটের মুখে পড়েন। তিনি পোডিয়ামে দাঁড়ানো মাত্রই আরব ও মুসলিম দেশের পাশাপাশি আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের কূটনীতিকরা কক্ষ ত্যাগ করেন। এ সময় কক্ষে উপস্থিত ছিলেন তার স্ত্রী ও নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। জাতিসংঘে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণে বিশ্বজুড়ে প্রশংসা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। এছাড়াও তিনি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যে জোরালো বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশ সহ বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘন নিয়ে তিনি বক্তব্য দেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, কখনো ভয় দেখিয়ে কিছু করা আমি সমর্থন করিনি, কিন্তু আজ আমাকে সেখান থেকে সরে এসে ভয়ঙ্কর কিছু কথা বলতে হচ্ছে। আজ আমি সতর্ক করছি, চরম জাতীয়তাবাদ, অন্যের ক্ষতি হয় এমন ভূ রাজনীতি এবং অন্যের দুর্ভোগ ও পীড়নের প্রতি ঔদাসীন্য বহু দেশের পরিশ্রমে আমরা যে অগ্রগতি অর্জন করেছি তা ধ্বংস করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখছি গাজায় শিশুরা না খেয়ে অকালে মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, হাসপাতাল, স্কুল সহ একটি গোটা জনপদ নিশ্চিহ্ন করে ফেলা হচ্ছে। জাতিসংঘের সাধারণ তদন্ত কমিশনের সাথে আমরাও একমত যে আমাদের চোখের সামনে একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে মানব জাতির পক্ষ থেকে এর অবসানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি না। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না। তিনি দাবি জানিয়ে বলেন, বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এ সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। শুধু 1967 সালের আগের সীমারেখার ভিত্তিতে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকবে, তখনই ন্যায় বিচার সম্পূর্ণভাবে কার্যকর হবে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে আমরা বিশ্বাস করি যে আমাদের একটি শান্তির সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে সর্বস্তরে সহনশীলতা, অহিংসা, সংলাপ ও সহযোগিতার মূল্যবোধ প্রতিষ্ঠিত করা হবে। গত 3.5 দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রতি আমাদের নিরবচ্ছিন্ন অঙ্গীকারের এক বাস্তব প্রমাণ। এমনকি এই মুহূর্তে প্রায় 6,000 বাংলাদেশি শান্তিরক্ষী বিশ্বের সবচেয়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে জাতিসংঘের আওতায় দায়িত্ব পালন করছেন। আজ পর্যন্ত মোট 168 জন বাংলাদেশি শান্তিরক্ষী তাদের দায়িত্ব পালনকালে শহীদ হয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশের সরকার গঠন এবং আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেন জাতিসংঘ ভাষণে। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে জোরালো বার্তা দেওয়ায় দলের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে আরও জোরালো অবস্থান থাকা প্রয়োজন ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে এটি খুবই জোরালো ছিল। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো সংশয় নেই। আমরা কনভিন্সড 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা অত্যন্ত খুশি এজন্য যে প্রথমবারের মতো বিরোধী রাজনৈতিক দলগুলোকে তিনি সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে নিয়ে এসেছিলেন। সেখানে তার মূল উদ্দেশ্য ছিল জাতির যে ঐক্য সেটিকে প্রকাশ করা, যেটা ইউনিক একটা এফোর্ট। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন, সেটার তিনি উদ্যোগ নিয়েছেন। সেজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি। আমাদের নেতা তারেক রহমান সেজন্য এটিকে সমর্থন করেছেন। জামাত ক্ষমতা এলে শিক্ষার্থীরা পাশ করে বের হওয়ার সাথে সাথেই চাকরি ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামাত দেশ সেবার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে যা যা করার সেই পরিকল্পনা করবে। শিক্ষার্থীরা পাশ করে বের হওয়ার সাথে সাথেই তাদেরকে চাকরির ব্যবস্থা করা হবে। যাদেরকে চাকরি দেওয়া যাবে না তাদেরকে বেকার ভাতা দেওয়া হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা হবে। শুক্রবার খুলনার ডুমুরিয়া উপজেলা জামাত ইসলামের উদ্যোগে ডুমুরিয়া স্বাধীন চত্বরে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ, মস্তানদের সাথে নতুন ভোটারদের লড়াই হবে। সুতরাং যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছেন সেই তরুণরাই আগামীতেও দেশ পরিচালনার দায়িত্ব দিতে ভুল করবেন না। ছাত্র যুবদের নেতৃত্বে আগামী নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে একটি নতুন মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়তে তিনি সকলের প্রতি আহ্বান জানান। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামাত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামের নেতৃত্বে ইসলামী মোর্চার প্রার্থীদের তিনি বিজয়ী করার আহ্বান জানান।
সম্মানিত অতিথির বক্তৃতায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, 24শে জুলাই আমাদেরকে ফ্যাসিস্ট মুক্ত বা দুর্নীতি বা চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার স্বপ্ন শেখাতে পারেনি, কিন্তু কিভাবে আগামীর একটি নতুন বাংলাদেশ গড়া যায় সেটি শিখিয়েছে। সুতরাং তরুণ প্রজন্ম আগামী নির্বাচনে অন্তত পূর্বের ভুল আর করবেন না, যাতে আবারও কোনো ফ্যাসিস্টদের জন্ম বাংলাদেশে হয়। তিনি একটি সাম্যের ও বেকার মুক্ত দেশ গড়ার জন্য নতুন ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। অপর সম্মানিত অতিথির বক্তৃতায় ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সবচেয়ে শক্তিশালী হাত মিয়া গোলাম পরোয়ারকে আমরা শুধু ডুমুরিয়া ফুলতলায় নয়, বরং দেশের একটি মডেল হিসাবে দেখতে চাই। তিনি বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ 54 বছরেও জামাতের বিরুদ্ধে হিন্দু সহ অন্যান্য সম্প্রদায়ের লোকদের উপর নির্যাতন, বাড়ি দখলের কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ বিগত 1.5 দশকে জামাত শিবিরের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়িয়েছে। আজ তারা দেশ ছাড়া। এখনো যারা নানাভাবে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, আগামী নির্বাচনে দেশপ্রেমিক ছাত্র জনতা তাদেরকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহ।